ধরনীর বুক চিরে সূর্যের আবির্ভাব। প্রকৃতিও যেন বুঝছে আজকের আয়োজনের কথা এহসান বাড়িতে। তাই তো পরিবেশ বেশ গরম। বাড়িতে বিয়ের আমেজ। আজ তো বিয়ে। আজকে আর কারো সময় আছে শুয়ে বসে থাকার? হৃদয়াও ঘুম থেকে উঠে বসে আছে। আসলে মেহেদি লাগালে মেয়েদের শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই যে হৃদয়ার মেহেদির রং কি দারুণ এসেছে। সে ওঠার পর থেকে তার দিকে তাকিয়ে আছে। আজানের মামি আর বাবু এখানে থাকায় হৃদয়া সোফায় ঘুমিয়েছে। পাশে টেবিল রাখা, যাতে সে পড়ে না যায়। তবে তার মতে সেটা রাখেনি এখানে। এটা কি করে এলো? মামি রেখেছে। যাই হোক, এত ভাবলো না জিনিস নিয়ে। উঠে গেল ওয়াশরুমে। 10 মিনিট পর একসঙ্গে সাবান নিয়ে বের হলো। আজকে সারাদিন বহুত ধকল যাবে। দুই জোড়ার বিয়ে বলে কথা। একজন যাবে তার বাকি জীবনের ঠিকানায়, আরেকজন তার বাকি জীবনের সঙ্গীকে কাছে আনবে। কিছুক্ষণ পর নিচে নেমে আসলো। টেবিল খালি থাকায় বসে পড়লো সেই জায়গায়। আশেপাশে চোখ বুলিয়ে দেখা শুরু করলো। খোঁজ করা শুরু করলো এই ব্যক্তির। তবে তার দুই নেত্র সেই ব্যক্তিকে খুঁজে পেল না। অজ্ঞাত সেই নিজের খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষে সবে মাত্র বসছে, এমন সময় কোথা থেকে নূর দৌড়ে এসে তার কোল দখল করে নিল। তার বাচ্চা পছন্দ, তবে নিজের ছোট কখনো এমনভাবে খেয়াল রাখা হয়নি, বিধায় এত মেশাও হয়নি। তবে নূরকে ভালো লাগে। মেয়ে অনেক মিষ্টি। সে তার মাথার উপরিভাগে একটা চুমু এঁকে তাকে নিজের কোলের মধ্যে আরও চেপে ধরল। এমন অবস্থায় শাহনাজে হুসান তার হাতে একটি গ্লাস ও এক বোতল লেবুর পানির ট্রে সমেত এগিয়ে এলো। ঋতুমা, এগুলো একটু বাইরে গিয়ে দিয়ে আস না। ছেলেগুলো এই গরমে বাইরে দাঁড়িয়ে। হৃদয়া বিনা বাক্যে মেনে নিল। আসলে তারও বের হতে ইচ্ছে করছিল, তবে তার জন্য ছুতো পাচ্ছিল না। পাছে যদি কেউ তাকে বাইরে দেখলে বকে দেয়। এক হাতে নূরকে ধরে আরেক হাতে ট্রে ধরে সে বের হয়ে গেল। বাইরে সব ছেলে দাঁড়িয়ে। আজার আর সাদমান স্টেজ সাজানোর মানুষের সাথে কথা বলছে, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আদিব উঠোনের আরেক কোণায় কথার সাথে কি যেন বলছে। গত 2 দিন ধরে হৃদয়ার বড্ড সন্দেহ হচ্ছে আদিব ভাই আর কথার উপর। বেশি মৌমাছির মতন ঘুরপাক খাচ্ছে তারা একে অপরের আশেপাশে। চোখ বুলিয়ে খেয়াল করলো মেজর আফসান মাহির এহসান দাঁড়িয়ে বাবুর্চিদের সাথে। পুরো ঘেমে নিয়ে আছে সে। এই গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ, সূর্যমামা টিভির গ্লুকোজের বিজ্ঞাপনের স্ট্র দিয়ে মানুষের মগজ চুষে নিচ্ছে, সেখানে চুলার এত কাছে দাঁড়ানোর কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পেল না হৃদয়বার। বুঝলাম কাজ থাকতেই পারে, তাই বলে কি এই রকম পর্যবেক্ষণ করতে হবে নাকি? আজও হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে তার দিকে হাঁটতে শুরু করলো। তাকে দেখে আফসান তার দিকে দৃষ্টি দিল। মেয়েটা ঘুম থেকেই উঠে গোসল নেওয়ার কি কারণ? নিয়েছ তো ভালো কথা, মাথা ঠিকমতো মুছেও নি। নিজের বেলায় এই মেয়ে সবসময় অনীহা, আবার এমনভাবে বের হয়ে আসার কি দরকার ছিল? অতঃপর হাতের দিকে তাকিয়ে বুঝলো তাকে পাঠানো হয়েছে, তবে না জোর করে না। সে ভালোভাবে জানতো ম্যাডাম যদি আশেপাশে তাকে না দেখে তবে অবশ্যই আসবে। সে এগিয়ে আরেক জায়গায় গিয়ে দাঁড়ালো। হৃদয়া তার পাশে এসে দাঁড়ালে সে তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে দিয়ে বলে, বাড়িতে কি টাওয়েলের অভাব? হৃদয়ার তার এহনো প্রশ্নে হকচকিয়ে গেল। তারপর অবুঝের ন্যায় মাথা নাড়ালো। তাহলে মাথার থেকে এখনো পানি কেন পড়ছে? হৃদয়া মিনমিনে করে জবাব দিল। খেয়াল করিনি। আফসান অতিষ্ঠের ন্যায় মাথা নাড়ল। হৃদয়া এক গ্লাস শরবত তার দিকে এগিয়ে দিল। আফসানও তা খেয়ে নিল। অতঃপর হৃদয়া ট্রে পাশের চেয়ারে রেখে দিল। সে আফসানকে ইশারা করলো একটু নিচু হওয়ার জন্য। আফসান তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। তারপর কোনো কথা না বলে মাথাটি নামিয়ে দিল। হৃদয়া নিজের ওড়নার কোনা দিয়ে তার কপালের ঘাম মুছে নিতে লাগলো। আফসানের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। মেয়েটা নিজের খেয়াল করুক না করুক, শত কিছুর মধ্যেও তার খেয়াল রাখবেই। তার দিকে তাকিয়ে আজান বলল, কেউ আমার বৈধ বউকে নিয়ে আয়। আমিও তো গরমে ঘামিয়ে যাচ্ছি। শালা আমার বিয়ে আর আমাকে খাটাচ্ছে। আমার আশাবানুকে এনে দে তো হৃদ। আমার লুকিয়ে করা লাগবে না কারোর মতো। শেষের কথাটি যে খোঁজা ছিল তা দারুণ বোঝা গেল। তবে আফসানের সেদিকে খেয়াল নেই, তার খেয়াল অন্যদিকে। সে সোজা হয়ে আজানের দিকে তাকিয়ে বলল, ওর নাম রিদওয়া। ডোন্ট কল হার রিদ, দ্যাটস ফর মি অনলি। বেশ গম্ভীর শোনালো তার গলা। ইহ, আইসে ব্রিটিশের নানা। ও আমার বোন। আমার যা মনে চায় ওইটা ডাকমু। তোর কি? ও আমার রিদ,
তোদের জন্য ঋতু। তোর জন্য কেন আলাদা হবে? তুই কি ওর আপন ভাই নাকি? তুই যে চাচাতো ভাই, আমিও চাচাতো ভাই। তোর অনুষ্ঠান কিন্তু আমি ক্যান্সেল করে দিবা যাই না। হক কথার ভাত নাই এই দুনিয়ায়। এই রিদ, এখানে আয় তো, পিপাসা লেগেছে। তুই ওর ডাকে সাই দিবি না রিদ? আজও এমন বাচ্চামো কেন করছে এই লোক? রিদুয়া ভ্রু কুচকে তাকালো তার দিকে। এমন কেন করছেন? আপনি কি বাচ্চা? তার প্রত্যুত্তর করে আফসান। তাহলে ও কেন বলবে তোকে রিদ? রিদুয়া কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। বাচ্চারা যেমন কেউ তাদেরকে কিছু নিয়ে খোঁচালে মায়ের কাছে এসে নালিশ দেয়, এই বুইরা বেটাও একই রকম করছে। ধুর, আমি কিছু জানি না। বলে সে গটগট করে আজানের দিকে এগিয়ে গেল। যা দেখে আজান বিজয়ের হাসি হাসল। ঘটনাটা এমন যে সে লড়াইয়ে জিতে গিয়েছে। রিদুয়াকে যেতে দেখে আফসান পিছন থেকে বলল, আমি কিন্তু আর তোর সাথে কথা বলবো না রিদ। তার এমন কথা শুনে রিদুয়া থমকালো, অতঃপর পিছনে ফিরে জবাব দিল। না কথা বলে থাকতে পারবেন? এমন কথায় আফসান কোনো জবাব দিল না, যার অর্থ এই দাঁড়ায় যে সে পারবে না। আদিপ আর কথা এতক্ষণ কাহিনী দেখছিল। কথা মিটমিট করে হেসে বলল, ভাই, man like you can be this masculinity, how? আজান বলে উঠল, ভাই, একবার প্রেমে পড়ে দেখ, এসব হচ্ছে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এটার জন্য বলি বেটা, এসব ভালো না। সাদমান বলে উঠল, তবে নতুন বর সাহেব, আমার মনে হয় না আপনার ভাই এসব দিকে কান দিচ্ছে। সে তো কথার কথাই আপনাদের উপদেশ মানছে না। আরে আমিও বাতাসে অন্য কিছুর গন্ধ খুঁজে পাচ্ছি। এই না হলে আমার রিদ। বলতে দেরি আজানের সামনে জুতা উড়ে আসতে দেরি নেই। ভাগ্যিস সে আগে ভাগে খেয়াল করেছে, নাহলে আজকে কিনা সে জুতার বাড়ি খেত। ছি, কি লজ্জাকর। রিদ আর কথা না ভিতরে যা। আফসান ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শরবত খেয়ে নিক, তারপর। আমি দিয়ে দিব, আবার রেখেও আসো। যাহা এবার। রিদুয়া আর কোনো কথা না বলে চলে গেল। আসলে স্ট্রেস করতে আসা ছেলেগুলো কেমন চোখে তাকাচ্ছিল তার দিকে। সদ্য গোসল সেরে আসায় তার চেহারা এক লাবণ্য ছিল, যা সেই ছেলেদের চোখে পড়েছে। তবে আফসান আজ কিছু করতে চাচ্ছে না। সে সোজা হেঁটে একটা ছেলের কলার ধরে তাকে চেয়ার থেকে টেনে নামালো। মূলত এই ছেলের কাহিনী তার ভালো লাগেনি। ভাই, কি করছেন? লোকটি ভয় পেয়ে বলে উঠল। আজান, এদের পেমেন্ট কত? উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। আজও এই লোকের কি দোষ? 50,000। আদিব জানিয়ে আয়। আদি ভাইয়ের দিকে তাকিয়ে দোমনা করে বলে উঠল। কিন্তু কাজ শেষের পর টাকা দেওয়ার কথা ছিল। আফসান গর্জন করে বলল। আমি যা বলেছি তো করো। দ্রুত আদিব চলে গেল। আফসান তখনও ওই লোকের কলার ধরে এমনভাবে ধরেছে কে লোকের শ্বাসনালীতে চাপ পড়েছে, যার ফলে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আদিব টাকা আনার সাথে সাথে আফসান লোকটিকে এক প্রকার ফিক্কা মেরে ফেলে দিল। এরপর তোকে যদি আর দেখেছি তোর বউ ছাড়া কোনো মেয়ের দিকে তাকাতে, এরপর আর তাহলে তাকানোর মতো আর চোখ থাকবে না। টাকা নিয়ে ভাগ, এর আগে আমি তোর চোখ তুলে ফেলি। আশাকে ঠোঁটে লিপস্টিক দেওয়ার মধ্যে দিয়ে শেষ হলো আজানের বউয়ের রূপে তৈরি হওয়ার পর্ব। লাল শাড়ি তার শরীর জড়িয়ে, মাথায় লাল দুপাট্টা, যার মধ্যে লেখা আজানের বউ। নিজেকে বউ রূপে আবিষ্কার করে সে জানতে পারল এক মেয়েকে আসলে বউ রূপে কতটা অনন্য লাগতে পারে। তাকে দেখে সে বারবার লজ্জার মুখে পড়ছে। সে তার ইঞ্জিনিয়ার সাহেবের বউ। 10 দিন আগে তার নামে ইসলামের শরিয়াও দিলেও আইনিভাবে তা সম্পূর্ণ হবে আজ। তার এক পাক্ষিক ভালোবাসা যে দুপাক্ষিক, তাই আজ থেকে প্রমাণিত। তার পাশে অফ হোয়াইট লেহেঙ্গায় নিজেকে জড়িয়েছে রিশা। তার মাথায় অফ হোয়াইট দুপাট্টা, যাতে লেখা সাজ্জাদ তার বউকে বড্ড ভালোবাসে। সাজ্জাদ নিজে তার বউয়ের জন্য সেটি বানিয়েছে, আর আজকে সকালে তার হাতে দিয়েছে, যাতে সে অন্য কোনোটা না পড়তে পারে। রিশার মনে অন্য অনুভূতি। তার পাগলাটে বরকে সে পেয়েছিল পরিবারের দৌলাতে। সে ভেবেছিল এই বিয়েতে হয়তো প্রেম থাকবে না, তবে সাজ্জাদ তার প্রতিটা আচরণে সে প্রেমে পড়তে বাধ্য হলো। এমনভাবে হলো যে এই মানুষ ছাড়া এখন সব শূন্য লাগে। তাদের থেকে হালকা দূরত্বে সোফায় বসে আছে রিদওয়ার এহসান। সেও শাড়ি পরেছে, তার গায়ে হালকা গোলাপি রঙের শাড়ি। কি ভেবে জানি সে আজ তাকে যে আপু সাজিয়েছে ও তাকে কাজল লাগাতে বলল। সে নিজেও জানে না এমন চাওয়ার কারণ, কেননা সে কখনো কাজল লাগায়নি। তার ধারণা এতে তার মুখ আরও কালো বোঝা যায়। তবে মেয়েটি জানে বাঙালি মেয়েকে কাজল কতটা অপূর্ব লাগে। পাশাপাশি দুটি মেয়ে হেঁটে আসছে স্টেজের দিকে, তাদের কাঙ্ক্ষিত বহু আকাঙ্ক্ষিত পুরুষের নিকট।
তাদের ব্যক্তিগত পুরুষ। আজানের গায়ে অফ হোয়াইট শেরবানি, যার মধ্যে লাল রঙের অনেক ডিটেলসে কাজ করা। অপরদিকে সাজ্জাদের গায়ে পুরো হোয়াইট শেরবানি। আশা আর রিশা স্টেজের সামনে আসতেই তাদের দিকে নিজেদের হাত বাড়িয়ে দিল তারা একসঙ্গে। মুচকি হেসে দুই বধূই তাদের অর্ধাঙ্গর হাত গ্রহণ করলো। আমার বউকে দারুণ লাগছে। রিশা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো, যা দেখে সাজ্জাদও হাসলো। এই বউ, আমার তো আর তর্স হইছে না। কে বলেছে এত শত অনুষ্ঠান করতে? চলো না রুমে যাই। আজানের এমন নির্লজ্জ কথায় আশার একসাথে রাগ এবং লজ্জা দুটোই আসলো। চুপ থাকুন, নির্লজ্জ। বউয়ের সাথে লজ্জা পেলে আমার আর টেনাটুনির আব্বা ডাক শোনা লাগবে না। বেশ ভাবলেশীনভাবে আজান কথাটি বলল। এমন সময় এত নির্লজ্জ কথা আসার হজম হলো না। সে আজানের হাতের তালুর উল্টো পিঠে জোরে চিমটি কেটে নিল। এর সত্য আমি রাতে নিব আশা বানু। বাড়িতে বিয়ের লাগলো যত কাজ, আর সেখানে তো এই বাড়ির লেগেছে 2 বিয়ে। কোন দিকে সামাল দেবে? আফসান সকাল ধরে দৌড়াদৌড়িতে ব্যস্ত। আজান দেওয়ার পর দিয়ে গোসল করে নামাজ পড়ল। তারপর তার সাদা পাঞ্জাবি পরে নিচে নেমে আসলো। সে যে সুখ পাখিকে দেখেছিল সকালে, এরপর থেকে আর কোনো খোঁজখবর নেই। চোখের দেখাও দেখেনি। মেয়েটা গেল কই? বউরাও চলে আসছে। মহারানী এখনও কই গায়েব হয়ে আছে? ভাবতে ভাবতে সে সাদমানের পাশে গিয়ে বসলো। এখানে উপস্থিত সাদমান, আদিব, মৌমিতা, কথা আর কবিতা। সেও গিয়ে তাদের সাথে বসলো। তবে তার নজর আশেপাশে। তারা কী নিয়ে কথা বলছে সেখানে তার ধ্যান নেই। তার অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা দিল তার হৃদয়ে আবদ্ধ সুখ, তার সুখ পাখি। তাকে দেখার সাথে সাথে তার কি হলো মনে নেই। দুনিয়া ওলটপালট লাগলো। হঠাৎ কারো ধপাস পড়ার শব্দে সেই শব্দের উৎসের দিকে তাকালো হৃদয়া। আয় হায়, মাহির ভাই নিচে কেন? পাশে তার ফোনও পড়া। কি হলো এটুকু সময়? আদিব সহ বাকি সবাই হতবাক। কি থেকে কি হয়ে গেল? হৃদয়ার দিকে তাকালো একবার, আবার আফসানের দিকে। সেকেন্ড সময় ব্যয় করে হয়তো বুঝলো কাহিনী আর কি। হাসিতে ফেটে পড়ল সকলে। ততক্ষণে আফসানও দাঁড়িয়ে গেল। সে বড় বড় পায়ে এগিয়ে গেল হৃদয়ার দিকে। খানিকটা সকলের আড়াল করে নিয়ে দাঁড়ালো সে। আমাকে মারার জন্য এই কাজল পড়েছিস? সুখ? হৃদয়া তার দিকে শুধুমাত্র তাকিয়ে থাকলো। আফসান তার চোখের কাজল থেকে হালকা কাজল নিয়ে তার কানের লতির পিছনে লাগিয়ে দিল। তারপর হালকা ঝুঁকে কালা টিকা লাগিয়ে দিলাম আমার সুখের উপর, যাতে কারোর নজর না পড়ে। শাড়ি পরেছেন, সামলানোর দায়িত্ব আপনার অন্যদের থেকে। আপাতত আপনার এই রূপ দেখে আমার নিজেকে সামলিয়ে রাগদায় হয়ে যাচ্ছে। কি আপাতত তোর এই রূপে মোহ থাকতে চাইছি। কিছুক্ষণ থেমে আবার বলল, নিজেকে নিজেই সামলান। এটা বিয়ে বাড়ি। কোনো ওকারেন্স ঘটলে আমি কিন্তু চুপ থাকবো না। তবে আমি তা চাই না। আমি আপাতত আপনার মোহে ডুবে থাকতে চাই। তার কাছে আসায় আর ফিস করে কথা বলায় ধরনে হৃদয়া আবেশে চোখ বন্ধ করে নিয়েছিল। অন্য কোনো বাক্য না আসায় চোখ খুলে দেখে সামনের মানুষের তার সামনে এখন আর কোনো অস্তিত্ব নেই। লোকটা পারেও বটে। অবশ্য সে কাজল লাগিয়েছিল তার কথা মাথায় রেখে। তার মানে তার উদ্দেশ্য সফল। মেয়েরা যদি জানতো তাদের 2 চোখের কাজল একটি পুরুষকে কতটা ঘায়েল করতে পারে, তবে তারা হয়তো সবসময়ই চাইতো নিজেকে রাঙিয়ে রাখতে সেই কাজলে। এই যে অনেক ছেলেরা বলে না মেয়েদেরকে মেকআপ করতে লাগে না, অথবা মেকআপ করে না মেয়েরা, ওরা লাগায় 1 কেজি আটা ময়দা। আপনার শখের নারী যতই মেকআপ করুক কিংবা আটা ময়দা লাগুক, আপনার তাতে তাকে অনন্য লাগবে। আফসানে তো এখন বেহাল দশা তার হৃদের এমন সাজসজ্জা দেখে। মেয়ে যেখানে যাচ্ছে তার পেছন পেছন ঘুরঘুর করতে মন চাইছে। তবে বিয়ে বাড়িতে কেউ সন্দেহ করলে জিনিসটা উল্টো দিকে যেতে পারে, সেটি ভেবে নিজেকে গুটিয়ে রেখেছে। তবে দূর থেকে ঠিকই নজর রাখছে। হৃদ এখন কথা, কবিতা, মৌমিতা আর শৈলীর সাথে কোন খিচুড়ি পাকাচ্ছে। অপরদিকে তারা প্ল্যান বানাচ্ছে কি করে সাজ্জাদ আর আজানের জুতো চুরি করা যায়। গেট ধরতে পারেনি তারা, কারণ আজান আগের থেকে বাড়িতেই ছিল, আর তাই সাজ্জাদেরটাও পারেনি। তবে জুতা চুরি তো করবেই, আর টাকাও নেবে। এসব বলার এক পর্যায়ে আলী হোসেন ডাক দিল হৃদওয়ারকে। সেও বাবার ডাকে সাই দিয়ে গেল সেদিকে। আপনার আঙ্কেল আরাফাত, আপনাকে কত বলি না ওনার কথা, উনি যে আমার স্কুল ফ্রেন্ড। হৃদয় মাথা নেড়ে সালাম দিল সামনে দাঁড়ানো 2 জন ব্যক্তিকে। তবে আসল ঘটনা হচ্ছে আলী হোসেন কখনো ওনার কথাই বলেনি, তবে এখন ভদ্রতার খাতিরে তাকে মাথা নাড়াতে হচ্ছে। আমার ছেলে তিশান কানাডা থেকে ডাক্তারি পড়ে এসেছে। তারা কিছুক্ষণ কথা বলল। কথা বলতে বলতে একে অপরের সঙ্গে পরিচিত হলো। কি করে এলো, কি করছে এখন এসব। তারপর আলী হোসেন মেয়ের উদ্দেশ্যে বলল, তিশান বাবাকে নিয়ে যান এখান থেকে।
এখানে থেকে শুধু বিরক্ত হবে। তিশান ভদ্রতার খাতিরে মানা করলো, তবে আলী হোসেন জোর করে পাঠালো তাকে। হৃদয় কোনো কথা বলেন তিশাকে আসার জন্য ইশারা করলো। দূর থেকে আফসান এতক্ষণ যাবৎ এইসব কাহিনী দেখছিল। তার হৃৎপিণ্ডে কেউ মনে হয় আগুন লাগিয়ে দিয়েছে। আলী হোসেন শুধু শুধুই মেয়েকে এই ছেলের সাথে দেখা করাননি, অবশ্যই কোনো কিছু ভেবেই এমন করেছে। আর সেই কিছু কি হতে পারে তা বড্ড ভালো করে বুঝে আফসান। সে তাদের দিকে চোখ রেখে একটু এগিয়ে তাদের কাছাকাছি গিয়ে বসলো। তারা তাকে খেয়াল করেনি। আফসান শুনতে পেল আরাফাত রহমানের গলা। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আমরা না হয় বন্ধু থেকে বিয়াই হলাম। আলী হোসেন কিছু বলল না। আসলে সে এই ব্যাপারে ভাবছে না। আজকে মাত্র বড় মেয়ের বিয়ে, আর ছোট মেয়েকে সে দূরে কোথাও দেবে না, আশেপাশেই রাখবে, দরকার হলে ঘর জামাই রাখবে। তবে আফসানের এসব কিছু সহ্য হলো না। তার চোখগুলো রক্তিম আকার ধারণ করলো। মন চাচ্ছে সে ছেলেকে ধরে এক আছাড় মারতে, কিন্তু বিয়ের বাড়ি এটা, বিশেষ করে তার দুই ভাই বোনের। তার চোখ স্থির আছে হৃদয়া আর তিশানের দিকে। তিশান কি যেন বলছে আর হৃদয়া হালকা হেসে উঠল। সে তীক্ষ্ণ হয়ে তাদের দিকে এগোলো। এমন সময় এক ওয়েটার মাংসের বাটি নিয়ে যাচ্ছিল। আফসান তাকে হালকা ধাক্কা দিল, সাথে সাথে মাংসের বাটি গিয়ে পড়ল তিশানের শার্টে। তিশান হালকা চেঁচিয়ে উঠল। ঘটনার আকস্মিকতায় হৃদয়া হতবাক হয়ে গেল। পাশের থেকে টিস্যু নিয়ে তার দিকে বাড়িয়ে দিতে নিলেই এক বলিষ্ঠ হাত তার হাত খপ করে ধরে ফেলল। টিস্যু প্যাকেট সহ তার দিকে বাড়িয়ে দিয়ে আফসান হৃদয়াকে নিয়ে বের হয়ে আসলো প্যান্ডেল থেকে। মানুষ বাইরে নেই বললেই চলে। সে এসে হৃদয়াকে ছেড়ে দিল। অন্যদিকে তাকিয়ে ফোঁসফোঁস করে নিঃশ্বাস নিতে শুরু করছে। রাগে মনে চাচ্ছে সব ধ্বংস করে দিতে। কি এমন বলছিল ওই ছেলে যে তুই হাসতে হাসতে অক্কা পাচ্ছিলি? আরে এক আন্টি এমনভাবে সেজে এসেছিল মনে হচ্ছে উনার বিয়ে, তাই দেখিয়ে দিচ্ছিল। আপনার চোখ এত লাল কেন, মাহির ভাই? আফসান রেগে গেল। এই, কে তোর ভাই? ওই ছেলে তোর ভাই? ওরে ভাইয়ের চোখে দেখবি, ভাববি তোর মেলায় হারিয়ে যাওয়া ভাই। ঠিক আছে? হঠাৎ আফসানের এমন জোরে কথা বলায় হৃদয়া খানিক ভয় পেয়ে গেল। সে পরপর মাথা নাড়ালো। মানে ঠিক আছে, ভাই তো। যা এবার, ওই ছেলের আশেপাশে যাবি না। আচ্ছা। মৌমিতা আর শৈলী অনেকক্ষণ খুঁজেও আজান আর সাজ্জাদের জুতো পেল না আশেপাশে। তারা জুতো খুলে স্টেজে উঠেছে, তবে এখন আর তার হদিশ নেই। কথা গিয়েছে আদিবের কাছে ছলা কৌশলে জানতে। কথা হাসি মুখে এগিয়ে আসলো। আফসার ভাইয়ের কাছে দিয়েছে 2 জোড়াই। শৈলী তাকে বাহবা দিয়ে বলল, সাব্বাস, এখন কোনোভাবে আফসান থেকে নিতে হবে, অথবা জানতে হবে কই। মৌমিতা চেয়ারে গায়ে নিয়ে বসে বেশ অলস গলায় বলল, তাহলে ধর আমার টাকা পেয়ে গেছি, রিচ চাইলে তার মাহির ভাই দিবে না এমন কিছু আছে নাকি? তার কথায় হৃদয়া বেশ লজ্জা পেল। সে তার মাথা নিচু করে নিল। সেটা দেখে সবাই হেসে উঠল। তারপর কথা আবার তাড়া দিতে শুরু করলো। যাও না হৃদয়াপু। বেশ তোষামত করা লাগলো তাকে, কারণ সবার কথায় তার বেশ লজ্জা লাগছিল। তবে দেখা গেল আফসান সহ বাকি ছেলেরা প্যান্ডেলের বাইরে বসে আছে গোল হয়ে। হৃদয়া সহ বাকি মেয়েদের রাস্তা থেকে বুঝলো ঘটনা। তবে তার মেজাজ খারাপ হলো পেছনে তিশানকে দেখে। আসলে হৃদয়াকে এদিকে আসতে দেখে তিশানও তার পেছন পেছনে গেল। তাদেরকে দেখে আফসান দাঁড়িয়ে আরেকটু দূরে গিয়ে দাঁড়ালো। হৃদয়াও তার পেছন পেছন গিয়ে দাঁড়ালো। বাকি সবাই তাদের থেকে দূরে দাঁড়িয়েছে। তাদের সাথে তিশান দাঁড়িয়েছে। আফসান ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি চাই? হৃদয় আরেকটু এগিয়ে দাঁড়ালো। আসলে সে একটু মিষ্টি করে তার থেকে নিতে চাচ্ছে। আপনার কাছে নাকি আজান ভাই আর সাজ্জাদ ভাইয়ের জুতো আছে? তো আমি আসলে বরের জুতো নিলে পরে বর থেকে টাকা নেওয়া যায়। জানি সেটা। এমন করে কেন কথা বলছেন? কেমন করে? এই যে কেমন একটা গম্ভীর ভাবে। তাই নাকি? এমন কেন করছেন? আচ্ছা বাদ দেন, কি চান বলেন। আজান ভাই আর সাজ্জাদ ভাইয়ের জুতোগুলো দিয়ে দিন। আমার কি লাভ এতে? আপনার বোনের বিয়ে তো, আপনি কেন ওই পক্ষের দিকে যাচ্ছেন? কারণ আজান আর সাজ্জাদও আমার ভাই। দিয়ে দিন না। আমি যদি দিয়ে দেয় তাহলে আমি কি পাবো? আপনাকে শেয়ার দিব যান। আমি টাকা দিয়ে কি করব? টাকা লাগবে না। তাহলে যা চাইবো সেটা পাবো। হৃদয়া মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। দেন কিস মি ইন ফ্রন্ট অফ তিশান। হৃদয়ার লজ্জায় গাল গরম হয়ে গেল। কি বলে এই লোক, অসম্ভব। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? সে আপনার যা মনে হয়। আমি পারবো না। তাহলে আমিও পারবো না। হৃদয়া অসহায়ভাবে তাকায়। এখন সে কি করবে? তাকে কত নিশ্চিতভাবে পাঠালো তারা। সে একবার পিছনে তাকালো। মৌমিতা বলল,
হয়নি? ঋতুয়া না বোধক মাথা নাড়ালো। আমি একটা জিনিস চেয়েছি যেটা তোদের মেম্বার আমাকে দিতে পারবে না, তাই আমিও দিতে পারবো না। এবার ভাগ সব। কি চাচ্ছে? দিয়ে দেয় না। হ্যাঁ আপু, দিয়ে দাও। ঋতুয়া অসহায়ভাবে তাকালো, তারপর আবার আফসানের দিকে তাকালো। সে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে। সবার সামনে কেমনে? আমি কি জানি। দিয়ে দেন। কিসমি দেন। ঋতুয়া ঢের জানে এই লোক ঘাড়তারা মানুষ, যা বলবে তাই। সে নিজের পা দুটো উঁচিয়ে আফসানের দুই গালে নিজের হাতের মধ্যে নিল, অতঃপর তার মাথা নামিয়ে কপালে নিজের ঠোঁটে স্পর্শ করলো। পেছন থেকে সকলেও ওহ করে উঠল। আফসান চোখ বন্ধ করে সেটা উপভোগ করলো। তিশান সেটা দেখে সে জায়গা প্রস্থান করলো। তারপর ঋতুয়া সোজা হয়ে দাঁড়িয়ে গেল তাকে ছেড়ে। লজ্জায় তার মাথা নুয়ে আছে। সে অন্যদিকে তাকাচ্ছে। আফসান তার দিকে তাকিয়ে হাসলো, প্রাণবন্ত হাসি। তারপর হালকা ঝুঁকে বলল, পান খাওয়ার জন্য যে টেবিল রাখা হয়েছে তার নিচে আছে, জুতো গিয়ে নিয়ে নেয়। হৃদয় আর কোনো কথা না বলে পেছনে ফিরে চলে গেল। সেখানে গিয়েও রেহাই পেল না। সবাই তাকে আচ্ছা মতো ধরল। সাদমান এগিয়ে এসে বলল, এখন কি বলবি? আফসানের কাছে যেন উত্তর তৈরি ছিল, সাথে সাথেই বলল, বলবি ওরা খুঁজে পেয়ে গেছে। দুই জোড়ার বিয়ে আগে শুধুমাত্র ইসলামিকভাবে হয়েছিল, তাই এবার অঙ্গতভাবেও হবে। সাথে আবারও কবুল বলবে। এক বউকে বারবার বিয়ে করতে তো সমস্যা নেই। দুই জোড়ার দুটি সোফায় নিজেদের জায়গা দখল করে রেখেছে। কিছুক্ষণ আগে শেষ হলো তাদের ছবি ওঠাও আর খাওয়ার কর্মসূচি। এখন সেই ক্ষণের অপেক্ষায়, যার জন্য এত আয়োজন। নিজেদের জীবনের আরেক অংশ আনার জন্য, যে অংশ ছাড়া তারা অপূর্ণ ছিল, তাকে পেয়ে জীবন পরিপূর্ণ করার আয়োজন। দুই সোফার মাঝামাঝি তাদের দিকে মুখ করে বসে আছে কাজী সাহেব। কাগজপত্র দেখে কি কি লিখে নিল, অতঃপর শুরু করলো নিজের কাজ। প্রথমে নিশা আর সাজ্জাদকে দিয়ে শুরু করলো। তিন্নি পরিচয় পর্ব পড়ার পর জিজ্ঞাসা করলো, আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। কিন্তু রিশা বলেনি, বলেছে সাজ্জাদ। তুমি না, তুমি পরে বলবা। মা, তুমি বলো আগে। সকলে হালকা হেসে উঠল। আদিপ পাশ থেকে বলে উঠল, এত ছাড়া। সাদমান হেসে বলল, পরিচয় পর্ব তো তোর পড়লো তোর নামের, তাহলে কি তোকে বলবে কবুল বলতে, গাধা? সাজ্জাদ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে। কি লজ্জাকর ঘটনা। রিশাও লজ্জায় লাল হয়ে গেছে, তবে গলা দিয়ে কথা আসছে, গলা কাঁপছে। এখন উপলব্ধি করছে মেডিকেলের ভাইবা এক্সাম থেকেও এই জিনিস সবচেয়ে কঠিন। একটা মেয়ের জীবনে এই মুহূর্তের সবচেয়ে কঠিন মুহূর্ত। আর সব মেয়ে এই সময় কিছুই বলতে পারে না। সে চোখ উঠিয়ে আশেপাশে তাকালো। কিছুক্ষণ পর সে যাকে খুঁজছে তাকে পেল, আলিয়া হোসেন। তার মাথায় ছাদ। আলিয়া হোসেনের চোখেও পানি। তার বড় পুতুল তাকে ছেড়ে যাবে আজকে। তার আদরের পুতুল, তাকে মেয়ের বাবা হওয়ার স্বাদ দিল যে পুতুল, আজ তার অন্য ঠিকানায় যাওয়ার জন্য এত আয়োজন করা হয়েছে। তার চোখ টলমল করছে। সে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলো। রিশা তার পাশে বাবাকে দেখে তার বুকে মুখ লুকিয়ে ফেলল। আলিয়া হোসেনও তার মেয়েকে আবেশে জড়িয়ে নিল। রেখে দাও আমাকে বাবা, পারবে না আমাকে রাখতে? আমি কি করে থাকবো তোমাদের ছাড়া? তার এক একটা কথা আলিয়া হোসেনকে ভেঙে দিচ্ছিল। মেয়ের বাবারা আসলে বড্ড অসহায়। সারা জীবন মেয়েকে রাজকন্যার মতন রেখে তারপর দিতে হয় অন্য রাজ্যে রানী হওয়ার জন্য। এটাই নিয়ম মা। তবে যত যাই হোক, আপনি আপনার বাবার আদরের বড় রাজকন্যায় থেকে যাবেন। বাবা আপনাকে বড্ড ভালোবাসে। তাদের দেখে সকলের চোখেও পানি। রিশা তেমন অবস্থাতেই অস্পষ্ট স্বরে কবুল বলল, পরপর 3 বার। কাজী সাহেব এবার সাজ্জাদকে বলল, এবার তোমার পালা। কিছুক্ষণ আগে যে লজ্জার সম্মুখীন হলো, তাই এবার সে রয়ে শুয়ে জবাব দিল। ততক্ষণে রিশার কান্নার বেগও কমে গিয়েছে। কাজী তাদের দিকে রেজিস্ট্রেশন পেপার এগিয়ে দিল। রিশা কাঁপা কাঁপা হাতে নিজের সাইন করে দিল। তারপর সাজ্জাদ। বেঁধে গেল তারা একে অপরের সঙ্গে সারা জীবনের জন্য। আশা আর আজানের পালা। এতক্ষণ আশা দেখছিল আলী হোসেন আর রিশা আপুকে। কি সুন্দর বাবা তার মেয়েকে আগলিয়ে রেখেছে। কিন্তু তার তো বাবাই নেই। তার অন্যমনস্ক থাকা অবস্থায় আশার ভাই এসে বসলো তার পাশে। আর আস্তে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। তুই যখন 4 বছরের তখন আমার 18 বছর। সেই বছর বাবা আমাদের রেখে চলে যায়। আমার উপর রেখে যায় এক 4 বছরের বাচ্চার দায়িত্ব আর মায়ের দায়িত্ব। হয়তো বাবা যেমন করে তার রাজকন্যাকে পালতো, আমি হয়তো তেমন পারিনি। আশার তার ভাইয়ের বুকে থাকা অবস্থায় মাথা নাড়ালো, অর্থাৎ সে পেরেছে। তার ভাই তার মুখ নিজের হাতের মধ্যে নিয়ে বলল,
জানিস, আমি যখন সব কিছু থেকে বিরক্ত হয়ে যেতাম তখন তোর একটা হাসি আমার জন্য যথেষ্ট ছিল। তোর নাম খালি আশা না, তুই আমার জীবনের আশা। আমি হয়তো বাবার মতো রাখতে পারিনি, তবে আমার রাজকন্যাকে আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো রাখতে চেয়েছি। যদি ইসলামী মেয়ের বিয়ের দেওয়ায় কোনো বাধ্যতা না থাকতো, তবে আমি আমার বোনকে কখনো আমার থেকে আলাদা করতাম না। দরকার হলে পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখতাম। তারপর আশার কপালে একটা পরশ দিল। তারপর আজানের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি ওকে ভালো রাখবে, আমার বিশ্বাস ভেঙো না ভাই। তারপর চোখ মুছতে মুছতে চলে গেল। সকলের চোখেই পানি। ভাই আসলে তোমার দ্বিতীয় বাবা হয়। তারা জানে তাদের বোনকে কিভাবে আগলিয়ে রাখতে হয়। শত ঝগড়া যুদ্ধ শেষে তার চোখের মনি তার বোনই হয়। দেখতে দেখতে আজান আর আশার বিয়ে সব কার্যক্রম শেষ হলো। তবে তারা কোনো রকম হুলুস্থুলুস করেনি। ঋষার বিদায় পালা সবচেয়ে কঠিন মুহূর্ত একটি মেয়ের জন্য। চিরদিন যে বাড়িতে নিজের বাড়ি বলে সম্বোধন করে এসেছে, এরপর থেকে সেই বাড়িতে আসবে মেহমান হয়ে। যাদের সাথে থেকেছে খেয়েছে তাদের সাথে দেখা হবে না প্রতিদিন। আর এসব একটা মেয়ের জন্য কতটা কষ্টে সেটা একটি ছেলে কোনোদিন বুঝবে না। আলী হোসেন সাজ্জাদের হাতে রিশার হাত তুলে দিয়ে শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাখলো, কোনো কথা না বলে। তারপর ভেজা কণ্ঠে বলল, এই যে তোমার হাতে দিয়ে দিলাম আমার হৃদয়ের এক খণ্ডকে। কখনো হেলা করিও না বাবা, বিশ্বাস করো আমার ভিতরটা ভেঙে যাচ্ছে। আপনি আস্থা রাখেন, কখনো অবহেলা রাখবো না। আপনার মেয়েকে রাজকন্যা নিয়ে যাচ্ছি, রাজরানী বানিয়ে রাখবো বলে। যথেষ্ট। একজন বাবার জন্য এরকম কথায় যথেষ্ট। তিনি মেয়েকে নিজের সাথে কিছুক্ষণ জড়িয়ে রাখলো। পরপর সবার থেকে বিদায় নিল। বাকি কেবল আফসান আর হৃদয়া, যারা দূরে দাঁড়িয়ে দেখছে। হৃদয়া কান্না করতে করতে তার বেহাল দশা। আফসান না পারছে তাকে এই অবস্থায় রেখে রিশার কাছে আসে। পাছে যদি আবার তিশান তার কাছে আসে। আফসান ইদানিং কেমন যেন বাচ্চার মতন হয়ে গেছে। তার হিংসা হয় তাদেরকে যারা তার সুখের আশেপাশে থাকে। রিশা এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। তাদের কোনোভাবে আলাদা করা যায় না। আফসান সাজ্জাদকে ইশারা করলো কিছু। সাজ্জাদ ফট করে রিশাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো গাড়ির উদ্দেশ্যে। আলী হোসেন এগিয়ে এসে ছোট মেয়েকে জড়িয়ে নিল। একজনকে দূরে পাঠিয়েছি, আপনাকে বাবা নিজের কাছে রাখবো। শুনে আফসানের মুখে হালকা হাসি ফুটে উঠল। পরপর আবার বিলীন হয়ে গেল। কেননা সে বাড়ির মধ্যে হলেও বাড়িতে থাকে না। বিয়ের পর হৃদকে সে নিজের সাথে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে। তাহলে তো বড্ড ভেজাল। ভেবে সে বাহিরের দিকে গেল বোনকে বিদায় দিতে। হৃদয়া হালকা কান্না থামাতেই আলী হোসেনের ডাক পড়ল বাহিরে। সে মেয়েকে সোফায় রেখে চলে গেল। তার যাওয়ার পর আবার আফসান আসলো। বিনা কোনো বাক্য ব্যয় করে ফট করে হৃদয়াকে কোলে তুলে নিল। তারপর চলে গেল হৃদয়ার রুমের দিকে। সবাই বউকে বিদায় দিতে বাইরে বের হয়েছে। বিদায় এখন কেউ নেই। আফসান হৃদয়াকে তার রুমে নামিয়ে দিল। তারপর বলল, আমি কোনো ঋণ রাখি না। তারপর হৃদয়ার গালে কান্নার পানির সাথে লেগে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আর মাত্র 2 দিন, তারপর আমি চলে যাব। কিন্তু পরের বার বউরূপে থাকবি তুই। সম্পূর্ণ আফসান মাহির এহসানের। বিয়েবাড়ি মানে আয়োজনের আমেজ। তবে কনে বিদায় মুহূর্তের পর থেকে সে আমেজ আর থাকে না। অপরদিকে যদি বাড়ির কোনো এক মানুষের যাওয়ার সময় ঘনিয়ে আসে, তাহলে সেখানে আরও বিদায়ের বেড়া যন্ত্রণা এসে জড়ো হয়। বাড়িতে কোনো মেহমান নেই বললেই চলে। শুধুমাত্র আজানের খালা আর খালাতো বোন, অর্থাৎ কথা এবং কবিতা আছে। আজকে ঠিক করেছে সকলে মিলে নদীর পাড়ে যাবে। কাশফুলের মৌসুম এখন প্রায় শেষের দিকে, তবে তাদের এখনও যাওয়াই হয়নি। তাই সকলে ঠিক করেছে যাবে সেখানে। নিচের ড্রয়িং রুমে এসে কখন থেকে 3 জন পুরুষ অপেক্ষা করেছে। তবে তাদের কাঙ্ক্ষিত রমণীদের কোনো আশার ঠিকানা নেই। 3 জন পুরুষের গায়ে এখন শার্ট। আদিব কালো, আজান বেগুনি আর আফসান নীল শার্টে নিজেদেরকে জড়িয়েছে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো রমণীরা। তাদের দিকে তাকিয়ে এই 3 পুরুষ তাদের কাল দেখে ফেলল সেই নারীদের মধ্যে। শাড়িতেই নারী, এই প্রবাদটা আসলেই সুন্দর। পৃথিবীর কোনো কিছুতেই নারীকে এতটা সুন্দর লাগতে পারবে না যতটা তাকে শাড়িতে লাগে। সৃষ্টিকর্তা হয়তো বুঝেছে এই নীলা খেলা, নাহলে কেন তাদেরকে এতটা আকর্ষণীয় লাগবে। তারা তো নিজেদের মতন কথা বলে ওপর থেকে নামছে। দিন দুনিয়ার খবর তাদের নেই। হঠাৎ ধপাস করে বসার শব্দে তাদের ধ্যান ভাঙল। সোফায় তাকিয়ে তাকিয়ে 3 যুবকই সোফায় হেলান দিয়ে আছে। বুকে তাদের হাত, যারা নিজেদের হৃৎপিণ্ডকে বাইরে আসা থেকে আটকাচ্ছে। তারা রমণীদের বুঝতে অসুবিধা হয়নি তাদের এই অবস্থার কারণ। যা তারা বুঝেছে তাতে তাদের
কমলদয় গরম হতে শুরু করে, সাথে সাথে অট্টহাসিতে মেতে উঠল। সব বোঝার পর কথা বলল, কি ভাইয়ারা, আপনারা এমন বেহাল দশা কেন? এমনভাবে বলল যেন সে একদম নিষ্পাপ, যেন সে আদিবের এমন বেহাল দশার জন্য দায়ী নয়। মেয়ে এটা দারুণ বেয়াদ্দব, জেনে শুনে ভদ্র সাজার নাটক করবে। কই কি হয়েছে? হৃদয়া বলল, আমরা কি করে জানবো? তোমরাই না সেন লেটকাইয়া পয়রা আছো সোফায়। তোর ভাষার কিছিরি বোন, এই জঙ্গলির সাথে কম থাক। কথা দিকে ইশারা করে বলল আদিব। তাতে তেতে উঠল কথা। এই আপনি কি বললেন? আবার বলেন তো। ছাড়া আঁচল গুছিয়ে কোমরে গুছতে গুছতে বলল, যেন সে হেভি ঝগড়ার জন্য তৈরি। আদিব উঠে তার সামনে গিয়ে বলল, দেখ কি অবস্থা, যেন পাশের বাড়ির কি জমি লেখা কি উঠানে পাতা পাড়ার জন্য ঝগড়া করতে আসছে। কথার চোয়াল হা হয়ে গেল। পাশের বাড়ি জমিলা হচ্ছে বুড়ি, আরও ঝগড়টে মহিলা। এই লোক তার সাথে তুলনা দিল। সে কিছু বলতে নিবে তার আগেই ছেলেগুলো তাদেরকে আর কিছু না বলে বেশ অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে পড়ে। আফসার নিজের ফোন নিয়ে নেয় জমিন থেকে, তারপর হাঁটা দেয় উঠানের দিকে। বেচারা ফোনের কি দোষ, মালিকের আসক্তির জন্য তারও কপাল ফাটল, আর কি গ্লাস ফাটল। বেগকে রমণীরা হা হয়ে গেল। আজও তারা কি করলো? তারাও জোরালো পায়ে হাঁটা দিল বাহিরের দিকে। তিনজনই বাহিরে নিজেদের ফটফটে নিয়ে আছে, হেলমেট পরে তারা প্রস্তুত, তবে তাদের দিকে কোনো হুঁশ নেই। সবাই বাইকে উঠে গেলেও হৃদয়া না উঠে দাঁড়িয়ে আছে। আসলে তারও আর আফসানের মধ্যে আবার লাগালাগি হয়েছে। সেই থেকে আফসান গাল ফুলিয়ে আছে। হ্যাঁ, আপনার ঠিকই পড়েছেন, আফসান এবার রাগ করার সুযোগ পেয়েছে। ঝগড়া বহু ছোটোখাটো জিনিস নিয়েই ছিল। সকালে খাবার টেবিলে পাশাপাশি বসা নিয়ে আফসান শুধু নিষ্ঠুর রমণীকে বলেছিল তার পাশে বসতে, যে কয়েকদিন আছে যাতে তার আশেপাশে থাকে। তবে রমণী তার কথা যেন শুনলই না, উল্টো তার থেকে দূরে দূরে থাকার পায়তারা করছে তার হৃদ। তাই জনাব মুখ ফুলিয়ে রেখেছে। তবে হৃদয়াও ঠিক করে রেখেছে, যতক্ষণ না পর্যন্ত আফসান উঠতে বলবে সে বসবে না, দরকার হলে দাঁড়িয়েই থাকবে। কিন্তু আফসান তবে পুরো নির্বাক, যেন সে এই ব্যাপারে কিছু জানেই না। তার দিকে যে এক নারী তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে সে সেটি পাত্তাই দিচ্ছে না। তাদের এই নীরব যুদ্ধের দর্শক হয়ে তাকিয়ে আছে। কথা তাদের এই সবে তত একটা অভ্যস্ত নয়, বিধায় বুঝতে পারছে না তারা কেন এখনও দাঁড়িয়ে আছে। আর হৃদাপু কেন এমনভাবে তাকিয়ে। আফসান ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। তার তাকানো দেখে হৃদয়া খানিক মিয়ে গেল, তবে সেটি প্রকাশ করল না। আদিব বাইকে ওঠার জন্য কি নিমন্ত্রণপত্র ছাপানো লাগবে? আদিব বেচারা এই একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে তো একবার হৃদয়ার দিকে। আরে বোন, দেরি হচ্ছে তো, উঠে পড়। তবে হৃদয়া সে তো নিজের চাহনি অটল। এবার আফসান বিরক্ত হয়েই বলল, কি সমস্যা? আমি কিছু নিয়ে রাগ করলে আমাকে কথা বলতে হবে কেন? সে খানিক উঁচু কণ্ঠেই বলে ফেলেছে। এমন নয় যে সে বলতে চেয়েছে, তবে কি আর করার। এবার মনে এই প্রথম আফসান তার হৃদের সাথে এমন করে কথা বলেছে। এই ছুটিতে সে সর্বদা নরম কণ্ঠে বলেছে, আর তার আহ্লাদগুলোকে প্রশ্রয় দিয়েছে। হঠাৎ এমন করায় নিমেষে হৃদয়ার মন খারাপ হয়ে গেল, যা তার চেহারায় দেখা যাচ্ছে। সে নিজের মাথা নিচু করে ছোট ছোট পা ফেলে আদিবের বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। আফসান জানে এই অভিমানী এখন কি করবে, তাও সে দেখতে চায়। হৃদয়া একদম নিম্নস্বরে বলল, আমি তোমার সাথে যাব ভাইয়া। আদিব বেচারা পড়ে গেল বিপাকে। সে তো কথাকলির সাথে যাবে, তার বোনও কেন তার লাভ অ্যাঙ্গেলের মধ্যে আসছে। ওপর দিয়ে এখন যদি কথাকে নামিয়ে বনুকে ওঠায় তাহলে হয়তো পরের বার এর বাইকে ওঠার মতন বাইক থাকবে না। তার হিটলার ভাই যেমন নজরে তার দিকে তাকিয়ে আছে, সে বোনের দিকে তাকিয়ে এক ক্যাবলাকান্তের মতন হাসি দিয়ে বলল, আমরা বরং যাই, তোরা তোদের ঝগড়া সমাধান করে আস। বলতে দেরি বাইক স্টার্ট করে সেখান থেকে ফুরুত হতে দেরি হয়নি। তার দেখা দেখি আজানো বাইক তাল দিল। বলা তো যায় না কখন কি হয়। এখন তারা দুই পক্ষই দাঁড়িয়ে আছে উঠানে, দুজন এই অপেক্ষায় যে সামনে মানুষ কিছু বলে তাদের অভিমান ভাঙাবে। আফসার নিজেকে বড্ড ধৈর্য দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটা বড্ড অবাধ্য। সকালে বলল যাতে এই দুদিন তার সাথে একটু সময় কাটায়। মেয়েটা কি করলো? তার কথাকে পাত্তাই দিল না। আবার সে মানা করেছে এই শাড়িটারই পরতে না, খালি তার সামনে পড়ুক, কিংবা বাড়ির মধ্যে পড়ুক, কি দরকার সেখানে পড়ে যাওয়ার। এসব জায়গায় কত ধরনের ছেলে যে খবর আছে এই মহিলার।
এত সব অবাধ্যতার বিনিময়ে সে একটু রাগ করেছে। যেখানে এই বেক্যের মহিলার রুচি তার অভিমান ভাঙানোর, সেখানে সে নিজেই সামান্য একটা ঝাড়ি খেয়ে মুখ ফুলিয়ে রেখেছে। আফসান আর না পেরে ফোঁস করে শ্বাস ছেড়ে নিজেকে বোঝালো। মেয়েটা তো শুরু থেকে এমন। এই মেয়ের প্রেমেই তুই পড়েছিলি। এই ডাগর ডাগর চোখের অভিমানের ঝিলিকেই নিজেকে হারিয়ে বসেছিলিস। তুই আহ্লাদ দিয়ে মাথায় উঠিয়েছিস, ঠিক মাথায় রানী করে রাখতেও হবে। আফসান খুবই নরম কণ্ঠে শুধালো। উঠে আসেন আমার হৃদ, দেরি হচ্ছে তো ম্যাম। হৃদয়া মাটি থেকে দৃষ্টি উঠিয়ে তার দিকে তাকিয়েছে। মেয়েটার চোখে পানি টলমল করছে, টোকা দিলেই পড়ে যাবে। মেয়েটা এমন নরম কেন? হৃদয়া ছোট ছোট কদম ফেলে বাইকে গিয়ে উঠল। আফসান আর কিছু বলল না, পাছে যদি বাড়ির কেউ দেখে ফেলে। বাকি সব সেখানে পৌঁছেই দেখা যাবে। বাইক স্বাভাবিক গতিতেই চলছিল, তবে হৃদয়া তাকে না ধরা অবস্থায় বসেছিল, যা আফসান, মাহির, এহসানের মোটেও ভালো লাগেনি। তাই সে বাইক জোরে এক টার্ন মারল। না চাইতেও হৃদয়া গিয়ে পড়ল তার পিঠে। আফসান গতি বাড়িয়ে চালাতে লাগলো, তাই হৃদয়াও তাকে আঁকড়ে ধরে রাখতে বাধ্য হলো। আফসানের এখন হৃদয়াকে বাজাতে ইচ্ছা করছে। এখন টোক্কা দিলেই বোম হয়ে ফেটে যাবে। তারা নিজেদের গন্তব্যে পৌঁছেছে বেশ আগেই। পৌঁছাতেই তিন রমণীর আনন্দের যেন কোনো বাধাই নেই। ছবি তুলছে কখনো একলা তো কখনো একে অপরের সঙ্গে। তাদের সঙ্গে যে আর তিনজন আছে তারা যেন সেসব ভুলেই বসেছে। বাইকে হেলান দিয়ে নিজেদের ব্যক্তিগত নারীদের দিকে তাকিয়ে আছে তারা। আফসানের কাছে মনে হচ্ছে তার হৃদয়ের নারী এই হৃদকে তার দেখার তৃষ্ণা এ জন্মেও মিটবে না। সে বিড়বিড় করে বলল, হয়তো এই নারীর তৃষ্ণা মেটাতে পারে এমন কোনো ওষুধ দিয়ে দাও কেউ আমাকে, নয়তো স্বয়ং এই নারীকেই দিয়ে দেও। বুকে জড়িয়ে নিজের হৃদয়ের মধ্যে চলমান অগ্নিকাণ্ডকে ঠান্ডা করতে পারি যাতে। তবে তার বলা কথাগুলো কে শুনল না, তাই তার হৃদয়ের ব্যথার উপশমও কেউ করতে পারল না। না, আর হচ্ছে না, কিছু তো করতে হবে বলে আদিব এগিয়ে গেল। তাদের কাছে গিয়ে বলল, সেলিব্রিটি নবাব সিরাজ উদ্দৌলা নাতনিরা, আপনারা কি এই তিন হত দরিদ্রর কথা ভুলে গিয়েছেন? সে কখন থেকে নিজেরাই ছবি তুলছেন। হঠাৎ এমন কথায় তারা প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেলেও কথা ঠিকই নিজেকে সামলিয়ে নিয়েছে। নিজেরা তো যেন হিরো আলম, নিজেরা দূরে দূরে থাকবে আবার বলবে এইসব বলে ভেঙচি কাটলো। এই কি বলল হিরো আলম? আমি হিরো আলম হলে তুই রানু মণ্ডল। আমার বয়ে গেছে ওই রানু মণ্ডল হতে। তো আমাকে কেন বলছিস? হয়েছে, তোরা দুইজন এমন টম অ্যান্ড জেরির মতো কেন করিস? আফসান তাদেরকে বিরক্তি নিয়ে বলল, আসেন রমণীরা এই অধমদের সাথেও ছবি তুলেন। আকাশের অবস্থা ভালো না, জলদি যেতে হবে। তারপর পাশে উপস্থিত এক ছেলেকে ডেকে ফোন ধরিয়ে ছবি তুলে দিতে বলল সকলের। নিজেদের সঙ্গীকে নিয়ে দাঁড়িয়েছে তারা, তবে হৃদয়া আফসানের থেকে দূরে দাঁড়িয়েছে। নিজের অভিমান দেখাচ্ছে সে। সকলে পজিশন নিয়ে দাঁড়িয়েছে। আফসান এক হাত হৃদয়ার কোমরে রেখে তার দিকে নিয়ে আসলো। উন্মুক্ত কোমরে উষ্ণ হাতের ছোঁয়ায় হৃদয়া কেঁপে উঠল। কাপা শরীরে ব্যালেন্স হারিয়ে সামনের দিকে পড়তে নিলেই আফসান হাত ধরে আটকিয়ে দেয়। একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে তারা। যুবকটি শুধুমাত্র তাদের অসাধারণ ছবি তুলে নেয় সেই সময়ের। ন্যানো সেকেন্ডে তারা আবার ঠিক মতোই দাঁড়ায়, তবে আফসান হৃদয়ের কোমর থেকে হাত ছড়ায় না। সবাই একসঙ্গে ছবি উঠায়। হৃদয়ের গাল থেকে গরম ধোঁয়া উঠতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। অবশেষে এমন এক ছবি পাওয়া গেল যেখানে সকলে ঠিক মতোই আছে। যুবকটিকে ধন্যবাদ জানিয়ে দিতে ভুলল না তারা। যুবকটিও এমনভাবে গেল যেন সে মনে মনে ঠিকই করে রেখেছে, আর জীবনেও কেউ ছবি তুলে দিতে বললে দিবে না। কতগুলো তুলল, অথচ রমণীদের বলে কাউকেই ভালো লাগছে না। বাইক চলছে, তারা সেই জায়গা ত্যাগ করে এসেছে। এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কথা তাদের। হৃদয় ওপর দিয়ে যতই রাগ দেখাক, ভেতর দিয়ে সে তো কখনই গলে পানি হয়ে গিয়েছে। তবে সে খেয়াল করলো তারা যে বাড়ি যাওয়ার কথা ছিল সেখান থেকে উল্টো দিকে বাইকে যাচ্ছে। আকাশের অবস্থা হঠাৎ করে খারাপ হতে শুরু করলো। কই যাচ্ছি আমরা মেজর মাহির? এই ডাক আফসানকে পুরো নাড়িয়ে দিতে সক্ষম। তার মতো বলিষ্ঠ পুরুষের হৃদয় কেঁপে ওঠে এই মেয়ের এই ডাকে। কি টান আছে এই ডাকে! আমি যেখানে নিয়ে যাব চোখ বন্ধ করে কি সেখানে যাওয়া যায় না ম্যাম? হৃদয়া না চিন্তা করে সাথে সাথে জবাব দিল, অবশ্যই যাওয়া যায়। আফসান তাকে আঁকড়ে ধরে রাখা হৃদয়ের এক হাত সামনে এনে তাতে একটা চুমু খেলো। হৃদয় লজ্জাবতীর গাছের ন্যায় মুড়িয়ে গেল।
মাথা নামিয়ে নিল, যেন আফসান তাকে বাইকের আয়না দিয়েও না দেখতে পারে। আফসান মুচকি হাসলো তার লজ্জাবতীকে দেখে। চলেন তবে আজ আমরা বৃষ্টি বিলাস করব শহর ঘুরতে ঘুরতে। বলতে দেরি ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়তে দেরি নেই। খালি রাস্তা, একসঙ্গে 3টে বাইক চলছে গন্তব্যহীন উদ্দেশ্যে। এমন সময় আজান বাইক চালাতে চালাতে গলা ছেড়ে গেয়ে উঠল। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। পরপর আদিপ নিজের আয়নায় কথার বৃষ্টিকে ভেজা আদল দেখে গেয়ে উঠল। আফসার হৃদয়ার হাত আবার নিজের মুঠোয় নিয়ে। হয়তো তারা ভেবেছিল এখানে গা শেষ হবে, তবে তাদেরকে অবাক করে রমণীরা করে দিল। কথা আদিপকে আলতো করে জড়িয়ে ধরে গাইল। হৃদয় আফসানকে জড়িয়ে ধরল, তার কাঁধে মাথাটা পরম আবেশে রেখে গাইল। আশা তো আজানকে জড়িয়ে ধরেই ছিল, বাইকের আয়নায় তার চোখে চোখ রেখে গেয়ে উঠল। পিয়ারে জিয়ারে করে বাহানা, হিয়াটারে কি করে বুঝাই। বিদায়বেলা কারোর জন্য সুখকর হয় না। এই বিদায়ের সময় তোমার মনে পড়বে আপন মানুষটির সাথে কাটানো অসম্ভব সুন্দর মুহূর্তগুলো, যা তোমাকে ঠিকমতো শ্বাস নিতে দেবে না। এক অসহ্য ব্যথা হয়ে দেখা দেবে তোমার অন্তঃস্থলে, যেটির কোনো ওষুধ নেই। সেই ব্যথা তোমাকে ঠিক মতন বাঁচতে দিবে না। পৃথিবীর প্রতিটা মানুষ তার আপন মানুষের থেকে বিদায়ের সময় এই ওষুধটি খোঁজে। মনে মনে সেই দুনিয়া তোলপাড় করে ফেলে এই ওষুধটি খুঁজতে গিয়ে। হৃদয় সেই ওষুধের সন্ধানে গতকাল রাত থেকে। আগামীকাল সকালে আফসান চলে যাবে। তার মন আর মস্তিষ্ক থেকে এই কথা যাচ্ছে না। যতবার মনে হচ্ছে এই মানুষটি কালকে থেকে আর হৃদ বলে ডেকে তার হৃদয় তোলপাড় করবে না, ততবারই মনে হচ্ছে কেউ তার শ্বাসনালী আটকে ধরেছে। তার বুক ভারী হয়ে আসছে, মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। সকাল গড়িয়ে দুপুরের শেষ বেলা, সে এখনও বের হয়নি। বের হলে আফসানের মুখোমুখি হতে হবে। মানুষটার চেহারা কল্পনা করে তার চোখ মুখের বেহাল দশা কান্না করে। সামনাসামনি দেখলে নিজেকে কি করে সামলাবে সে? হৃদয়া বড্ড সেন্সিটিভ একটা মেয়ে। এসব দূরত্ব তাকে ইঞ্জেকশনের মতন খোঁচা দেয়। আর এমন এক চাকরির যার না আছে জীবনের নিশ্চয়তা বা আছে ছুটির নিশ্চয়তা, কেন তার এটাকেই পেশা মানতে হলো? মানুষটা 10 মিনিট পর পর তার দরজায় এসে করা নাড়ছে বের হওয়ার জন্য। তবে সে নির্বিকারভাবে বসে একাধারে কান্নাই করে যাচ্ছে। কি করবে সে? তার কান্না তো থামছেই না। আবার কড়া নেড়ে ওপাশ থেকে আওয়াজ আসলো, হৃদ, বের হয়ে আয়। সারাদিন ধরে খাসনি কিছু। শেষবারের মতো বলছি, না খুললে দরজা ভাঙবো। কিন্তু আমি এরপর তোর নাক উঁচু বড় বাবাও কিছু করতে পারবে না। বলার কিছুক্ষণের মধ্যেই খট আওয়াজে দরজা খুলে গেল। তবে ওপাশের মানুষটি বের হলো না। আফসানা রয়ে শয়ে ভিতরে প্রবেশ করলো। পরপর দরজা আটকিয়ে দিল। হৃদয়া নিচে বসা, মাথা হাঁটুতে নামিয়ে মুখ লুকিয়ে আছে। শরীরের কম্পন দেখে বুঝলো মেয়েটি কান্না করেছে এখনো। আফসান এটাই আন্দাজ করেছিল। সে গিয়ে তার পাশে বসলো বিছানায় হেলান দিয়ে, একদম তার গা ঘেঁষে। অনুভব করলো মেয়েটির গায়ে শীতলতা। অক্টোবরের মাস, এই ঠান্ডা তো এই আবার উষ্ণ। সকালে ঝুম বৃষ্টি হয়েছে, তারপর থেকে পরিবেশ অনেক শীতল। সে চুপচাপ উঠে হৃদয়াকে পাজা করে নিয়ে নিল। হঠাৎ নিজেকে হাওয়ায় ভাসমান অবস্থায় অনুভব করলো হৃদয়া। ঝটপট আফসানের শার্টের কলার আঁকড়ে ধরল। আতঙ্কিত নয়নে তার দিকে তাকিয়ে রইল। আফসান তাকে বিছানায় বসে গম্ভীর গলায় বলল, কান্না করার জন্য কি নিচে বসতে হয়? বেডে কান্না করা যায় না? নাকি ফিলিং আসে ফ্লোরে বসে কানলে? হৃদয়া পুরো হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে, এটাকেই হয়তো বলে যার জন্য করি চুরি সেও কয় চোর। সে এখানে কান্না করতে করতে মাথা ব্যথা ধরিয়ে ফেলল। আর মানুষটা সে কেন নিচে বসে কান্না করছে সেই বিষয় নিয়ে গবেষণা করছে। আফসান তার কিঞ্চিত হা হওয়া মুখ তর্জনী দিয়ে বন্ধ করে দিল, থুতনিতে চাপ দিয়ে। এমনিই চোখ মুখ ফুলিয়ে বানরের চেহারা করে রেখেছিস, আবার মুখ এমন খুলে রাখলে কখন না জানি মাছিরা মৌচাক মনে করে বসে। মাহি ভাই, ভালো হচ্ছে না কিন্তু। কান্না করতে করতে হিসকি উঠে গিয়েছিল, যার জন্য ঠিক মতন কথাও বলতে পারছে না। আফসান বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে তার মুখের সামনে ধরল। হালকা একটা হাসি দিয়ে ইশারা করলো পানি পান করতে। এই মেয়ের কান্না কোনো কালেই তার ভালো লাগতো না। সেই ছোটবেলাও কেউ তাকে কাঁদালে তার সাথে রণক্ষেত্র বাঁধিয়ে ফেলতো আফসান। তবে অদ্ভুতভাবে আজকের কান্না তাকে অস্থির করে তুলছে না। এই কান্না তার ভালো লাগছে। তার হৃদয়ে প্রশান্তির হিম শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে। এই কান্না তো তার থেকে দূরে হওয়ার কান্না, তার জন্য অস্থির হয়ে কান্না। তার প্রিয়জন
অস্থির হয়ে ওঠার আগেই মেয়েটা কান্না করে বুক ভাসাচ্ছে। মেয়েটা তার থেকে দূরত্ব মেনে না নেওয়ার জন্য কান্না করছে। যে কোনো পুরুষের জন্য এটি প্রশান্তির। পানির গ্লাসটা পাশে রেখে সে হৃদয়ার চুলে হাত বুলাতে বুলাতে বলল, এত অস্থির হচ্ছিস কেন হানি? ঘুরে ফিরে তো তোর কাছেই আসব। তুই ছাড়া আর কই যাব আমি? খানিক থামলো, অনুভব করলো মেয়েটির আটকানো কান্না আবার কাঁদছে। এত চোখের পানি কই থেকে আসে এই মেয়ে জাতির? সে মেয়েকে বুকে জড়িয়ে নিল, নিজের মুখ তার ঘাড়ে রেখে রাশভারী কণ্ঠে বলল আবার, এই সুখ নিড়েই তো আমার শেষ ঠিকানা। আমার হৃদয়ের আবদ্ধ সুখ যে এখানে। আমার সুখ পাখি সে আমার হৃদ, আমার হানি। পুরো দুনিয়া ঝাঁপিয়ে হলেও আমি তোর সামনে এসে উপস্থিত হব। হৃদয়া বুক থেকে মাথা না উঠেই মিনমিন করে বলল, সত্যি? একদম সত্যি। সে বুক থেকে মাথা উঠালো, তবে আফসানকে ছাড়ল না। তারপরও আমার কিছু শর্ত মানতে হবে, পারবেন? আফসান তার কপালে চুমু এঁকে দিয়ে বলল, আপনি বললে তো কুমিরে ভর্তিকালে লাফ দিতেও রাজি। বলে তো দেখুন। হৃদয়া হেসে ফেলল। না, অত সহজ কাজ করতে হবে না, আমার শর্ত মানলেই চলবে। বলে দেখুন। এই অধম অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য থাকবে। স্কুলের গম্ভীর প্রিন্সিপালের মতন ভাব নিয়ে গম্ভীরভাবে হৃদয়া বলল, ওইখানের কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, বিদ্রোহ, কাজের ব্যাপারেও না। ওকে ম্যাডাম। বিনা বাক্যে মেনে নিল। আপনি হাসতে পারবেন না, আপনি হাসতে পারবেন না, কম হাসবেন। হাসার আগে চেক করবেন কোনো মেয়ে আছে কিনা। হাসির উপরও প্রতিবন্ধকতা? না, তবে আপনার হাসি অনেক মারাত্মক। এমনিই আমার প্রতিদ্বন্দ্বীর অভাব নাই। আফসান নিজের সেই মারাত্মক হাসি হাসল। মুখের সামনে আসা হৃদয়ার চুলকে কানে গুজে দিয়ে বলল, আচ্ছা হাসব না মেয়েদের সামনে। তারপর? প্রতিদিন ফোন করবেন আর নিজের একটা সেলফি পাঠাবেন। আফসান এবার একটু দ্বিধাতে পড়ল, দু হাতে হৃদয়ার গাল আঁকড়ে ধরল, তারপর বলল, জানিসই তো ওইখানে নেটওয়ার্ক বাজে থাকে কত হানি। প্রতিদিন তো সম্ভব না, 2-3 দিন ব্যবধানে চলবে। হৃদয়ার মনটা ক্ষুণ্ণ হলো খানিক, তবে মুখে পড়ল, চলবে। তাহলে আমার এখানে একটা শর্ত আছে। হৃদয়া ভ্রু কুঁচকে বলল, কি? আপনার সাথে প্রতিদিন কি হয় বিস্তারিত লিখে মেসেজ করে রাখবেন আমাকে, নেটওয়ার্ক পেলে যাতে আমি পড়তে পারি। আর অবশ্যই আপনার ছবি, ভিডিও দিলে আরও ভালো হয়। হৃদয়া সরল মনে নিষ্পাপ চাহনি দিয়ে প্রশ্ন করল, সব? আফসান এবার তার এমন নিষ্পাপ চাহনি দেখে মুচকি হাসল। কেন জানি আজ আর তার গম্ভীর রূপ আসছে না। হ্যাঁ সব। আচ্ছা। আর কিছু ম্যাডাম? হ্যাঁ, আমার কাছে সহি সালামত ফিরে আসতে হবে। আই উইল ট্রাই মাই বেস্ট হানি। আর কিছু? হৃদয়া খানিক ভাবুক হয়ে গেল। আপাতত আর মনে নেই। আফসান হেসে তার কপালে চুমু খেল, অতঃপর তাকে ছেড়ে তার হাত ধরে বলল, আচ্ছা এবার চলেন, কিছু খাবেন? হৃদয়া মাথা নাড়িয়ে তার হাত ধরল। বস, আপনার মনে হচ্ছে না আমরা মেজর আফসানকে হেলায় নিয়ে ফেলেছি? সামনে থাকা মানুষটি ভ্রু কুঁচকে ফেলল সামনে দণ্ডায়মান যুবকটির কথা শুনে। সামনে যুবক আবার নিজের ফোকলা দাঁত দেখিয়ে বলল, মানে সব আভাস পাওয়ার পরও কোনো কিছু করছেন না? জিনিসটি কি ঝড় আসার পূর্ব সংকেত নাকি? এবার বসে থাকা মানুষটি হাসল, খুবই বিদঘুটে সেই হাসি। মেজর মাহির বড্ড ভীতু। সে নিজের পরিবার আর বন্ধুদের দিকে কখনো আঙ্গুল তুলতো না, দূর কেউ তুললেও তার হাত ভেঙে দেওয়ার মতো মানুষ। যুবকটি বুঝতো না কি বলতে চাচ্ছে তার বস। ভীতু হতে পারে তার পরিবার আর বন্ধুদের জন্য, বসকে কি ছেড়ে দেবে নাকি? আর কেনই বা ছাড়বে? পাপের রাজ্যের রাজাকে একবার খুঁজে পেলে তার মতো নিষ্ঠাবান অফিসার কেন ছাড়বে? তার কিছু বলা লাগলো না। বস সম্বোধন পাওয়া মানুষটি কি আবার বলে উঠল, তোদের এই মেজর আফসান আমার কিছু করতে পারবে না, তার সেই সাহস নেই। বসের কথা তার কেমন জানি ঠেকলো। তাহলে কি আপনারা বন্ধু? বস থেকে দাঁড়িয়ে নিজের চেয়ারে পা দিয়ে লাথি মেরে দিয়ে ফেলে দিল। রাগে তার শরীর কাঁপছে। থাপ্পড় লাগিয়ে দিল যুবকটির গালে। বিশ্রী গালি দিয়ে বলল, বল একতরফা এককালে বন্ধু ছিলাম কিনা। সকলে ডিনার শেষ করে নিজ নিজ রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আফসান চলে যাবে কালকে, তার জন্য আজ এহসান বাড়িতে ভোজন আয়োজন করা হয়েছে। আপাতত সব নীরব। হৃদয়ের দু চোখে ঘুম ধরা দিচ্ছে না। কি করে দেবে? আজ কি ঘুমানো সম্ভব? যদি তার ঘুম না ভাঙে আফসান যাওয়ার সময়, তখন মানুষটাকে তো শেষবারের মতন দেখতেও পারবে না।
তাই তার চোখে পানি দিয়ে হলেও সে ঘুমাবে না। তবে তার আশাকে গুড়ে পালি দিয়ে ফজরের ঠিক আগ মুহূর্তে সে নিজের বারান্দায় ঘুমিয়ে পড়ল কাউচের উপর। ফজরের নামাজ পড়ে আফসার নিজের রুম থেকে সব কিছু চেক করে ব্যাগ সমেত বের হয়ে আসলো। তার গায়ে আর্মি অফিসারের জামা, জলপাই সবুজ আর্মি ইউনিফর্মটা যখন তার গায়ে উঠে বসে তখন মনে হয় যেন সে এক মুহূর্তের বদলে যায়। সাধারণ একজন মানুষ থেকে সে ওঠেন দায়িত্বের সৈনিক। চোখের ভাষাটাও তখন কেমন যেন কঠিন দৃঢ়। জামাটার কাপড়টা গায়ে লেগে থাকে টান টান হয়ে। কাঁধের ওপর থাকা ব্যাজগুলো রোদের আলোয় চকচক করলে মনে হয় ওগুলো শুধু ধাতুর টুকরো নয়, ওগুলো তার প্রতিটি সিদ্ধান্তের ওজন। ঘাড়ের কাছে শক্ত করে আটকানো কলারটা তাকে শ্বাস নিতে বাধা দেয় না, বরং মনে করিয়ে দেয় নিজেকে শৃঙ্খলার ভেতর বেঁধে রাখায় তার আসল শক্তি। হাতে থাকা ইউনিফর্মের মোটা কাপড়ের ঘষে যেন মাঠের ধুলোবালির স্মৃতি লুকিয়ে থাকে। হাঁটতে হাঁটতে তার বুকটা একটু বেশি উঁচু হয়ে ওঠে, কারণ জামাটার সাথে মিশে থাকে দেশকে রক্ষা করার নীরব প্রতিজ্ঞা, যুদ্ধের কর্তব্যের শক্তির প্রতীক জলপাই রঙের ইউনিফর্মটা। কারণ গায়ে দেওয়া এই ইউনিফর্মটা মানুষটাকে ঠিক বদলে দেয়, এটি তাকে। সে রুম থেকে বের হয়ে ব্যাগ নিয়ে নামায় সিঁড়ির কাছে রেখে এসে ঢুকলো রিদওয়ার রুমে। দরজা আপচাপ ভিড়ানো ছিল। রুমে ঢুকে ভ্রু কুচকে গেল তার। বিছানা টান টান করে রাখা, এখানে কোনো প্রাণীর অস্তিত্ব যে পুরো রাত ধরে ছিল না সেটি বড্ড ভালো করে বোঝা যাচ্ছে। ওয়াশরুমের দরজাও খোলা। মেয়েটা গেল কই, কি একটা ভেবে ব্যালকনির দিকে পা বাড়ালো। তার ধারণা ঠিক, তার হৃদ এই ঠান্ডার মধ্যে এই জায়গায় ঘুমোচ্ছে। মেয়েটা এত কেয়ারলেস। আফসান গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো, গায়ে শাল জড়ানো। তবে এই গ্রামের এই শীতে, তাও আবার সকালের শীতে, কি এই শাল মানায়? কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে এই মেয়ে। চুলের জন্য চেহারা ঢেকে গিয়েছে। আলগোছে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল। পরপর অনুভব করলো শরীরের শীতলতা। বড্ড রাগ লাগলো এমন করার জন্য। সে হৃদয়কে পাজা করে তুলে নিল। সারা রাত না ঘুমানোর ফলে এখনের ঘুম খুব গভীর, তাই জাগলো না, তবে খানি কেঁপে উঠল আর মিশে গেল সে উষ্ণতায়। আফসান হাসলো তার হৃদের এমন কাহিনী দেখে। রুমে গিয়ে আস্তে করে বেডে শুইয়ে দিল। গায়ের শাল খুলে পাশে রাখলো, কমফোর্টার সুন্দর করে গায়ে জড়িয়ে দিল। ব্যালকনির দিকে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর আবার তার দিকে আসলো, তার কপালে চুম্বন করে কপালে কপাল ঠেকিয়ে রাখলো। তার হৃদয়ের আবদ্ধ সুখ, তার হৃদ। কিছুক্ষণে সে সেইভাবেই নীরব ছিল। তার আসলে আরও পরে বের হওয়ার কথা, তবে সে আগে বের হচ্ছে। হৃদয় যেমন সারা রাত ছটফট করেছে, সে নিজেও করেছে। পুরো রাত দু চোখের পাতা এক করতে পারেনি। সে হৃদকে দেরি করে সময় বলেছিল। সে জানতো হৃদয় রাত জাগবেই, আর যতই যাই করুক রাত জাগতে পারে না তার হৃদ। কেননা কোনো সময় সে ঘুমিয়ে পড়বে, সে সুযোগে সে বের হয়ে যাবে। কেননা এই মেয়ের কান্না তাকে বড্ড বেশি অস্থির করে তোলে। তার কান্না দেখলে হয়তো তার যেতে মন চাইবে না, তবে তা করলে তো হবে না। তার দেশ তার জন্য অপেক্ষমান। কারোর সাথে তার হিসাব নিকাশ শেষ করা লাগবে। শেষবারের মতন তার হৃদকে দেখে সে বের হয়ে আসলো বাইরে থেকে। নিচে নেমে দেখলো শাহনাজ, আজান আর আদিব দাঁড়িয়ে। এই তিনজনকে সে আসল সময় বলেছিল। অন্যান্য মায়ের মতন তার মা না। তার মা অনেক স্ট্রং, কেঁদে বুক না ভাসিয়ে দোয়া কালাম পরে ফু দিয়ে দেয়। সারা রাত নামাজ পড়ে যাতে তার ছেলে ঠিকমতো তার বুকে ফিরে আসতে পারে। সে নীরবে তার মাকে জড়িয়ে নিল। নিজের খেয়াল রাখিস, আর আমার মানিকে ঠিক মতো আমার কাছে ফিরিয়ে দিস বাবা। ইনশা আল্লাহ, তাই হবে। মায়ের কপালে চুমু দিয়ে বলে সে। মাকে জড়িয়ে ধরে সে বের হয়ে এলো। বাইরে সাদমান, মৌমিতারা অপেক্ষা করেছে। যত্ন নিও আমার মায়ের। তার মাকে বলল। শাহনাজ উপর নিচ মাথা নাড়ালো। শাহনাজ আলতো করে ছেলের বাহুতে মারল। আহসান ভাইদের জড়িয়েও বিদায় বলল। একবার পেছনে ঘুরে তিনজন ব্যক্তির দিকে দণ্ডবান তিনজনই মুচকি এসে সমস্বরে বলল, ডোন্ট ওয়ারি, খেয়াল রাখবো আপনার হৃদয়ের মেজর আফসান। আফসান মুচকি হাসলো। জেল দিয়ে সেট করে চুল হালকা হাত বুলিয়ে বলল, নিজেদেরও খেয়াল রাখবেন আসি। তারপর জিপে উঠে গেল। শাহনাজ বেগম দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত ছেলের গাড়ি দেখা যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আফসান যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেল। সবার জীবনই আগের মতোই চলছে। কোনো একজন না থাকায় কখনো জীবনের চলায় ব্যাঘাত ঘটে না। হৃদয় খানিক অভিমান করেছিল আফসান তাকে না বলে যায়। সে ঘুম থেকে উঠে আফসানের রুমে গিয়ে দেখে সব খালি, কোথাও মানুষের অস্তিত্ব নেই। লোকটা বড্ড নিষ্ঠুর।
যাওয়ার আগে একবারও দেখা করে যায়নি, অথচ তখনও পর্যন্ত তার খেয়াল হলো না যে সে কি করে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। পরে মন খারাপ করে মোবাইল হাতে নিলে দেখে আফসান ফ্লাইটে করে যাওয়ার সময় একটি মেসেজ করেছিল তার হৃদকে। শুনুন ম্যাডাম, রাগ করবেন না। আপনার সাথে দেখা করে আসা কোনো পক্ষেই সম্ভব ছিল না। আপনার কন্দনরত মুখশ্রী দেখলে আগলে রাখতে মন চায় আপনাকে বুকের মধ্যে জাপটে ধরে রাখি। সেই অবস্থায় আপনাকে রেখে আসতাম কি করে? অভিমান করবেন না হানি, আমি ফোন দিব আপনাকে। 2 মাস কি অপেক্ষা করতে পারবেন না? পারবেন জানি। আমার হৃদ সব পারবে তার মেজর মাহিরের জন্য। আমি আসলে সকল মান অভিমানের অবসান করব। শুধু এই দূর অবস্থায় থাকায় সময়কালে কোনো অভিমান করবেন। কিছু হলে আমাকে জানাবেন, মুখ ফুলাবেন না, যোগাযোগ বন্ধ করবেন না। এমনি আমার দম বন্ধ হয়ে আসছে এই দূরত্বেই। আবার যোগাযোগ বন্ধ হলে তো নিজের খেয়াল রাখবেন। কেমন? যেমন রেখে এসেছি তেমন যাতে পাই। এটি আপনার জন্য উন্মাদ হওয়া মেজর মাহির। মেসেজ পড়তে পড়তে তার চোখ থেকে পানি পড়েছিল। সেই পর থেকে তার সাথে শুধুমাত্র একবার কথা হয়েছে। কাজের প্রেশার অনেক বেশি, আবার নেটওয়ার্কের সমস্যা। তবে রিদওয়া নিজের কথা লিখেছে। সে প্রতিদিন নিজের সাথে সম্ভব ঘটনা তাকে লিখে লিখে পাঠিয়ে রাখে। অপরদিকে আফসানের নিকট যখনই মেসেজ দেয়, সে সেই প্যারাগ্রাফের মতন মেসেজ পড়ে, কোনো রকম ক্লান্তি ছাড়াই। শত ডিউটি শেষ করে আসুক, সেই মেসেজ দেখলেই তার মনে হয় তার সকল ক্লান্তি ধুয়ে মুছে গিয়েছে। অপরদিকে মেজর আফসান তার সুপারভাইজারের সামনে বসে আছে। আসলে এতক্ষণ যাবৎ সে মিশরের সব বিস্তারিত বর্ণনা দিয়েছে। সুপারভাইজার এসব মানব প্রচার আর ক্রাইমের পিছনে জড়িত সবচেয়ে বড় হাতের প্রমাণ পাওয়ার পর পায়ের নিচে থেকে মাটি যেন সরে গিয়েছে, বাকরুদ্ধ। আমি নিজের হাতে তোমাদের এ পর্যন্ত আসার শিক্ষা দিয়েছে। সাহসী হতে হবে। যতই সামনে আপন মানুষ থাকুক না কেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমি শিখাইনি তোমাদের। আফসান তার সামনে 2 হাত পেছনে দিয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল। তাহলে আপনি বলছেন এখনো এটা আমি হ্যান্ডেল করব? সুপারভাইজার রফিক বিনা বিলম্ব করেই বলল। অবশ্যই, তুমি ছাড়া কেউ করতে পারবে বলে মনে হয় না। আফসান নিজের ভ্রু কুঁচকে বলল। আমি যদি তাকে পালানোর সুযোগ করে দিই? বিশ্বাস আছে মেজর আফসানের সততা আর দেশপ্রেমের ওপর। আফসান মাথা নাড়ালো। কেটে গেল 1 মাস। আফসান সবেমাত্র গোসল সেরে ফোনটা হাতে নিল। কি ব্যাপার, গত 4 দিন ধরে এই মেয়ের কোনো খবর নেই কেন? ফোনও তো রিসিভ করছে না। ব্যস্ত চলছিল সব। কথা হয়েছিল তাদের বেশ কয়েকবার, প্রতিদিন কিছু না কিছু পাঠাতো। এই যে কিছুদিন আগেই বেশ উৎফুল্লের সাথে ভয়েস মেসেজ দিয়ে জানিয়েছিল তাকে আসার প্রেগন্যান্সির কথা, যেন সে কোনো বিবিসির নিউজ। তবে হঠাৎ এত নীরব কেন? গত 4 দিন আফসান প্রায় 40টা ফোন দিয়েছে, মেসেজ দিয়ে অগণিতি। তবে মেয়ে যেন নির্লিপ্ত। মেসেজগুলা এমন। রিদ, ফোন কেন দিচ্ছিস না? কি সমস্যা? আমি কি কিছু করেছি? আবারও আজকে ফোন ধরছিস না? তুই কি বিজি? ম্যাডাম এই অধম কি কিছু করেছে? ফোন তুল না। আচ্ছা কি হয়েছে একবার বল। বলেছিলাম যোগাযোগ বন্ধ না করতে। দেখ রিদ, আমার জান যায় অবস্থা। বড্ড অস্থির লাগছে সব। ঝামেলা না থাকলে এখনই বাড়ি গিয়ে তোর কানে নিচিচে 2টা থাপ্পড় দিতাম, বেক্কল মহিলা। মার থেকেও খবর নিতে পারছি না, নানার বাড়ি গিয়ে উঠে বসে আছিস। তুই কি আমাকে শান্তি দিতে চাস না? এরকম অগণিত মেসেজ, তবে প্রত্যেক মেসেজ ডেলিভারি হয়েছে ঠিকই, কিন্তু সিন হয়নি। বাড়িতেও নেই যে বাড়ির মানুষ থেকে খোঁজ খবর নিতে পারবে। নানার বাড়ি গিয়েছে সে। কিছুক্ষণ পর চুপ থেকে শাহানা বেগমের ফোনে কল দিল আফসান। তার হৃদের সাথে কথা বলার সাথে সাথে মায়ের সাথে কথা বলার একটা রুটিন। আগে সে প্রায়ই ফোন দিত না, কালে ভদ্রে একবার দিত। রিং হতে কিছুক্ষণের মধ্যে ফোন ধরে শাহানা। সালাম দেওয়ার পর কথাবার্তা বলে। এক পর্যায়ে আফসান খেয়াল করে মা কিছু বলার জন্য ইতস্তত করছে। কিছু বলবে মা? শাহানা বেগম আমতা আমতা করে বলল। হ্যাঁ, মানে আসলে। আফসান শান্ত কণ্ঠেই বলল। সবাই ঠিক আছে? হ্যাঁ, আসলে হৃদয় কিছুদিন যাবৎ অসুস্থ। এক বাক্য হয়তো যথেষ্ট তাকে অশান্ত করে দিতে, তার হৃদয়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দিতে। তবে নিজেকে শান্ত যথাসম্ভব রেখে বলল। কি হয়েছে আর কবে থেকে? ও আসলে পেটে ব্যথা 1 সপ্তাহ যাবৎ। প্রতি মাসেই হয়, তবে এবার কয়েকদিন ধরে অনেক। আফসান বুঝলো তার মা কি বোঝাতে চাচ্ছে। ডাক্তার দেখায়নি? কালকে দেখিয়েছি, আজকে আবার গিয়েছে পরীক্ষা করাতে। ওহ! আফসানের কিছু বলল না। তার আসলে এই মেয়ের ওপর রাগ উঠেছে।
1 সপ্তাহ, অথচ কথা বন্ধ হয়েছে 4 দিন যাবৎ। তবে মেয়েটা তাকে কিছু জানায়নি। মায়ের সাথে টুকটাক কথা বলে সে রেখে দিল। আবার হৃদয়াকে মেসেজ দিল। আপনার কঠোর এক শাস্তি তোলা রইল, নিজের খেয়াল না রাখার জন্য আর আমার সাথে সব না বলার জন্য। এবার বাড়ি গেলে সব সুদ সমেত উসুল করবে আফসান মাইরে হাসান। সময়টা মধ্যরাত, মাঝে দিয়ে কেটে গেল আরও 15 দিন। শিয়ালের ডাক পৌঁছেছে কানে, ঝিঝি পোকারাও যেন সমান তালে আওয়াজ করেই যাচ্ছে। তার মধ্যেই আফসানরা অবস্থান করছে জঙ্গলের ঠিক বরাবর। কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়ির অবস্থান, ঝোপঝাড়ের আড়ালে টিম লুকিয়ে। সবার গায়ে কালো পোশাক, ওপর থেকে নিচ পর্যন্ত কালো দিয়ে আবৃত। আফসান আস্তে আস্তে সামনে আগাতে লাগলো, খুব সাবধানতার সাথে আগাচ্ছে। শুকনো পাতার উপর পা পড়ে যে খচখচ আওয়াজ হয় তাও যথাসম্ভব এড়ানোর চেষ্টা করছে তারা। তাকে অনুসরণ করে বাকিরাও এগিয়ে যাচ্ছে। জঙ্গলটি প্রায় ঘেরাও করা হয়ে গিয়েছে সেনাবাহিনী দ্বারা। প্রথমে বাড়িতে আফসান প্রবেশ করলো। সরু রাস্তা, আদো আদো হলদেটে আলো। সে আলো ধরে সামনে তাদের প্রবেশ। কিছু দূরে যেতেই কয়েকজন যুবক দাঁড়িয়ে, মনে হয় পাহারাদার। কালো পোশাক আবৃত মানুষদের দেখার সাথে সাথেই তাদের হাতে থাকা অস্ত্র তাদের দিকে তাক করলো। আফসানরাও তাই করলো। ভালোভাবে আপোষে মেনে নিলে